অবশেষে জানা গেল প্রাণ বাঁচাতে এতদিন সেনা হেফাজতে কারা কারা ছিল। তোফায়েল আহমেদের নাম আছে, তারপর আছে ডক্টর আব্দুর রাজ্জাকের নাম আছে, নানক সাহেব। ওয়াকারুজ্জামান বলছিল যে জীবনের হুমকি আছে জন্য আশ্রয় দিচ্ছে কিছু দুর্বৃত্তকে ক্যান্টনমেন্টগুলোতে। এটা পরিষ্কার ফৌজদারি অপরাধ। সেনাবাহিনী কি করলেন, তাদেরকে নিজ নিজ জায়গায় নিজ নিজ গন্তব্যে তাদের মতো করে যেতে তারা সাহায্য করলেন। এই বিষয়টি কিন্তু আমার মোটেই সেনাবাহিনীর যে কর্মকাণ্ড বর্তমান সেটাকে আমার পছন্দ হয়নি। ওই যে আগের একটি কথা, সেনাবাহিনীতে গত 15-18 বছর যাবৎ যেরকম শেখ হাসিনার দোসরদের ঢুকিয়েছেন, তারা কোনো না কোনোভাবে তাদেরকে সাহায্য। সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের মাঝে চলে এলাম নতুন একটি আপডেট ভিডিও নিয়ে। আপনারা এত সময় দেখছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখবেন আপনারা বিস্তারিত। দর্শক, আপনাদের খুবই গুরুত্বপূর্ণ ভিডিও দেখাতে চলেছি। আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন। দর্শক, আপনারা সবাই ভালোভাবে জানেন এবং প্রতিটা মানুষের মনে প্রশ্ন ছিল যে সেনা প্রধান বা সেনা বাহিনীর কাছে আপনার কোন কোন নেতাকর্মীরা তারা আশ্রয় প্রদান করেছেন বা গ্রেপ্তার হয়েছিলেন। ইতিমধ্যে তাদের নামগুলো প্রকাশ হয়েছে। তারা সেনা বাহিনীর কাছে তারা আত্মরক্ষায় ছিলেন বা তারা গ্রেপ্তাররত অবস্থায় ছিলেন। ইতিমধ্যে সেনাপ্রধান তাদেরকে এক এক করে তাদের অবস্থানে পাঠিয়ে দিয়েছেন। দর্শক মণ্ডলী, আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখলে বুঝবেন যে এই সেনাপ্রধান কেমন কাজটি করেছেন, তিনি কি ভালো কাজ করেছেন নাকি খারাপ কাজ করেছেন। দর্শক মণ্ডলী, এই যে বড় বড় নেতারা সেনা বাহিনীর আশ্রয়ে ছিল, তাদের নাম এক এক করে তাদের নাম প্রকাশ হয়েছে। আমি আপনাদেরকে এক এক করে সে ভিডিওগুলো দেখাবো। এক এক করে আপনারা সবার নাম দেখতে পারবেন যে কে কে এই সেনাবাহিনীর আয়ত্তে ছিল বা সেনাবাহিনী তাদেরকে গ্রেপ্তার করে রেখেছিলেন। দর্শক মণ্ডলী, বেশি কথা বলবো না, মূল ভিডিও চলে যাব। আমরা সম্পূর্ণ ভিডিওটি দেখলে ভালোভাবে বুঝতে পারবো। তাহলে চলেন আমরা সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখে আসি। তার আগে আপনাদের ছোট্ট একটি অনুরোধ করতে চাই, আপনারা যারা এখনো পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন এবং ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করবেন এবং আপনাদের মনের কথাগুলো কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। তাহলে চলেন সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখে আসা যাক। জানানো হয়েছে যে জীবন বিপন্ন 24 জন রাজনৈতিক ব্যক্তিত্ব, 5 জন বিচারক, 19 জন অসামরিক প্রশাসনের কর্মকর্তা, 28 জন পুলিশ অফিসার, 487 জন পুলিশের বিভিন্ন পর্যায়ের সদস্য, বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা সহ বিবিধ 12 জন এবং 51 জন পরিবার পরিজন সহ মানে স্ত্রী এবং শিশু সহ মোট 626 জনকে বিভিন্ন সেনানিবাসে আশ্রয় প্রদান করা হয়। আবার পরিস্থিতি উন্নতি হইলে 615 জন স্ব উদ্যোগে সেনানিবাস ত্যাগ করে। আবার ওই বিজ্ঞপ্তিতে বলা আছে যে আশ্রয় প্রদানকৃত ব্যক্তিদের মধ্যে এখন পর্যন্ত 4 জনের বিরুদ্ধে অভিযোগ অথবা মামলার ভিত্তিতে যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে। আমি সবার কথা বাদ দিলাম, 4 জনের বিরুদ্ধে তো অভিযোগ আছে, তাই না? বাংলাদেশ দণ্ডবিধির 1860-এর অপরাধীকে আশ্রয় দেওয়া সংক্রান্ত ধারা 212-তে স্পষ্ট করে লেখা আছে, কখনো কোনো অপরাধ সংঘটিত হইলে এইরূপ কোনো ব্যক্তিকে আইনানুগ শাস্তি হইতে লুকাইবার অভিপ্রায় আশ্রয় দান করে বা লুকাইয়া যে রাখে, যাহাকে অপরাধী বলে জানে বা অপরাধকারী বলিয়া বিশ্বাস করিবার কারণ থাকে, তার মানে সেনাবাহিনী অপরাধীকে আশ্রয় দিচ্ছে। 626 জনকে প্রাণ রক্ষার জন্য আশ্রয় দিচ্ছে, কথাটা ভুল। যে 4 জন অপরাধীকে লুকায় রাখছিল তাদের তো আইনানুগ শাস্তি থেকে বাঁচানোর জন্য লুকায় রাখছিল সংজ্ঞা অনুসারে। এটা পরিষ্কার ফৌজদারি অপরাধ। সেনাবাহিনীকে পুরা তালিকা দিতে হবে কে কে আশ্রয় নিছিল। এই যে সেনাবাহিনী আশ্রয় দিছে, এটা কি পাবলিক মানিতে আশ্রয় দিছে? তো জনগণের টাকায় আশ্রয় দিছে, তো নিজের ওয়াকারের পকেটের টাকায় তো আশ্রয় দেয়নি, তাই না? কোন অথরিটিতে তারা ঠিক করলো যে তাদের জীবনের আশঙ্কা আছে? এটা কি প্রাতিষ্ঠানিক সিদ্ধান্ত ছিল নাকি কোনো ব্যক্তির সিদ্ধান্ত ছিল? আশ্রয় দেওয়ার পরে কেন যাইতে দিল সরকারের সাথে কথা না বলে, ক্রস চেক না করে? এটা যেতে দেওয়া যায়? আচ্ছা, এইবার একটা জরুরি, প্রতিরক্ষা মন্ত্রণালয় কার অধীনে? প্রফেসর ইউনূসের অধীনে। তো স্যার, আপনি কি জানতেন যে এই লোকগুলোকে আশ্রয় দেওয়া হয়েছে, আবার সাইডাও দেওয়া হয়েছে? যদি জানেন তাহলে আপনি অপরাধমূলক কাজে সাই দিলেন কিভাবে? এই দায় তো সেনাবাহিনীর না, এই দায় তো আপনার একার নিজের। আর যদি জানা না থাকেন তাহলে আপনাকে না জানায় সিদ্ধান্ত নেয় কিভাবে সেনাবাহিনী? তার মানে রাষ্ট্রের একটা শক্তিশালী ইনস্টিটিউটের উপরে আপনার কোনো নিয়ন্ত্রণ নাই। ক্ষমতা বুঝেন স্যার? ক্ষমতা, হ্যাঁ, ক্ষমতা কারে কয়? ক্ষমতা হচ্ছে অ্যাবসলিউট, প্রেগন্যান্সির মতো কিন্তু। হ্যাঁ, হাফ প্রেগন্যান্ট বলে কোনো কথা নাই, তো এই আংশিক ক্ষমতা বলে কোনো কথা নাই। আপনার যদি সেনাবাহিনীর উপরে কোনো নিয়ন্ত্রণ না থাকে তাহলে আপনার কোনো ক্ষমতা নাই। আপনাকে না জানায় যদি করে থাকে তাহলে যারা অপরাধমূলক কাজটা করছে তাদের বরখাস্ত করেন। এই মাত্র। আপনার ক্ষমতা যে হাফ প্রেগন্যান্সি না এটা প্রমাণ করার এটাই মোক্ষম সময়।
কি করবে? আপনারা ধরবে, মারবে? কিচ্ছু হবে না, আমি লিখে দিতে পারি। আপনার কেশাগ্র স্পর্শ করার ক্ষমতা নাই। আর যদি এটা না করেন, তাহলে দুর্নীতিগ্রস্ত নিপীড়নের সহযোগী বা নিপীড়ক অপরাধীদের নিরাপদে রাখার এবং চলে যাওয়ার ব্যবস্থা করে দেওয়ার দায় আপনার, একান্তই আপনার। যে লোকগুলো সেনানিবাসে মানে যে আশ্রয় চেয়েছিলেন, তারা যদি ভালো মানুষ হতেন, তারা যদি ভদ্র মানুষ হতেন, তারা যদি বিগত দিনে শেখ হাসিনার যেই রাজনৈতিক প্রভাব খাটিয়ে কোনো অন্যায় কাজ না করে থাকেন, তাহলে তারা সেনানিবাসে যে কেন আশ্রয় নেবেন? আর সেনানিবাসে যেহেতু তারা আশ্রয় নিয়েছেন, তাদেরকে যেহেতু জীবন তারা বাঁচিয়ে রেখেছেন, তাহলে এখন কি সেনাবাহিনী বা এসপিআর অথবা ডিজিএফআই তারা কি তাদেরকে পালিয়ে যেতে সাহায্য করেছেন? এই লোকগুলো কারা, তাদের নাম কি, সেগুলো তো তারা কোনো প্রচার করলেন না বা প্রকাশও করলেন না। তো এখন আমার ব্যক্তিগতভাবে মনে হচ্ছে সেনাবাহিনী স্বইচ্ছায় তাদেরকে পালিয়ে যেতে সাহায্য করেছেন। হয়তো এই যে আনিসুল হক বা সালমান এফ রহমান সহ এমন 2-4 জন যারা গ্রেপ্তার হয়েছেন, তারা ছাড়া বাকিরা, এই যে 4 জন বিচারক, এটা কারা? প্রধান বিচারপতি সহ। তো এই বিচারক তো অবৈধ অনেক কর্মকাণ্ড করেছে। বিচারক তো এই যে ছাত্রদের উপর গুলি করতে নির্মম নির্দেশ দিয়েছেন, তো তাদেরকে আসলে সেনাবাহিনী এভাবে ছেড়ে দেওয়াটা উচিত হয়নি। যেহেতু তারা অপরাধী বলেই তাদের উপর জনগণ সংক্ষুব্ধ, তাদেরকে পেলে জনগণ তাদেরকে পানিশমেন্ট দিত, সেই কারণেই সেনাবাহিনী তাদেরকে সাহায্য করেছেন, তাদেরকে আশ্রয় দিয়েছেন। তো যখন এখন পরিস্থিতি একটু স্বাভাবিক হচ্ছে, সেনাবাহিনী তাদেরকে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিবেন, সেটা সেনাবাহিনী না করে সেনাবাহিনী কি করলেন? তাদেরকে নিজ নিজ জায়গায়, নিজ নিজ গন্তব্যে তাদের মতো করে যেতে তারা সাহায্য করলেন। এই বিষয়টি কিন্তু আমার মোটেই সেনাবাহিনীর যে কর্মকাণ্ড বর্তমান, সেটাকে আমার পছন্দ হয়নি। ওই যে আগের একটি কথা, সেনাবাহিনীতে গত 15-18 বছর যাবৎ যেরকম শেখ হাসিনার দোসরদের ঢুকিয়েছেন, তারা কোনো না কোনোভাবে তাদেরকে সাহায্য সহযোগিতা করবেন। দেখুন, কালকে দেখেছেন যে একটি থানা ঢাকার, আমার এই মুহূর্তে নামটা মনে পড়ছে না, আমাদের একটা ছাত্রনেতাকে গুলি করে হত্যা করা হয়েছে। সেই হত্যা মামলা দায়ের করতে গিয়েছেন, সেই হত্যা মামলা থানার ওসি নিতে চায় না, কারণ ওসি তো নিবে না। এই ওসিকে তো শেখ হাসিনা নিয়োগ দিয়েছেন, শেখ হাসিনা তাদেরকে প্রমোশন দিয়ে ওসি বানিয়েছেন শেখ হাসিনার পারপাস সার্ভ করার জন্য। সুতরাং এই সমস্ত দালালরা যদি এই প্রশাসনে থাকে, তাহলে বাংলাদেশের এই যে ছাত্র জনতার যে বিপ্লব, সেই বিপ্লব কোনো কারণেই, কোনোভাবেই কিন্তু এটার যে চূড়ান্ত সফলতা সেটা পাবে না। সেই জন্যই আমি বলছি যে বর্তমান সরকার বা এই বিপ্লবী সরকার যত তাড়াতাড়ি সম্ভব হয়, যতটুকু সম্ভব হয়, আপনারা একটু জ্ঞান গরিমা লাগিয়ে এমন লোকদেরকে নিয়োগ দিবেন যারা একদম ক্লিন ইমেজের, যারা 111-এ যাদের কোনো সম্পৃক্ততা ছিল না, অথবা যারা শেখ হাসিনার বিগত 18 বছর 15 বছরে কোনো দালালি করেনি, অন্তপক্ষে চেক। এত সময় ধরে আপনারা সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য করে দেখেছেন যে সেনাবাহিনীর কাছে গ্রেপ্তার হওয়া যে নেতাকর্মীরা ছিলেন, তাদের নাম প্রকাশ হয়েছে। আপনারা তাদের প্রতিটা নাম দেখেছেন এবং তারা কিভাবে তারা তাদের স্ব স্থানে পৌঁছে গেছেন, সেনাপ্রধান তিনি কিভাবে তাদেরকে পৌঁছে দিয়েছেন। দর্শক মন্ডলী, তাহলে কিন্তু ফেসে যাচ্ছেন সেনাপ্রধান। দর্শক, আপনারা সম্পূর্ণ ভিডিওটুকু দেখে সম্পূর্ণ বিষয়টুকু ভালোভাবে বুঝতে পেরেছেন। তাহলে আজকের মতন ভিডিও এখানে শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সঙ্গে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে।